প্রবাস জীবনের দীর্ঘ ২৭ বছরের ক্লান্তি তিনি মুছে ফেলতে চেয়েছিলেন এই সবুজ পাতার ছায়ায়। স্বপ্ন ছিল নিজের দেশের মাটিতে ফলিয়ে তুলবেন সোনা। কৃষির নানা প্রতিবেদন দেখে সেই স্বপ্নে ডানা মেলেছিলেন, কিন্তু বাস্তবতা যে এতটা কঠিন হবে তা হয়তো জানা ছিল না এই প্রবাসীর। গত ৪ বছরে তিল তিল করে গড়ে তোলা এই বাগানে প্রায় ১৮ লাখ টাকা বিনিয়োগ করেছেন তিনি, অথচ এখনো ঘরে তুলতে পারেননি লাভের একটি টাকাও। এখান থেকে সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি, এখান থেকে তেমন একটা বেনিফিট আমি পাইনি। কিছু পাইছিলাম আপনার পেয়ারা এবং পেঁপে থেকে। ২৫ সাল থেকেই আমার মোটামুটি কিছু কিছু বিক্রি হচ্ছে এরই, কিন্তু এখনো আমি ওই যে লাভ আবার ওর যেই খরচ যা করছি এর অর্ধেকও আমার উঠে নাই। অদম্য এই মানুষটির নাম আমিন পাটোয়ারি। ২০২২ সালে ১১০ শতক জমির ওপর সম্পূর্ণ নিজস্ব চেষ্টায় তিনি গড়ে তোলেন এক বিশাল মিশ্র ফলের বাগান। পেয়ারা, মালটা, পেঁপে, কলা, কমলা, কি নেই এখানে। সাথে চলছে ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ আর করলা শশার মতো সবজির আবাদ। সময় দেখা যায় কি, আমরা যখন নাকি বিরতি হতো ওখানে কাজের কর্মক্ষেত্রে, তখন শাইখ সিরাজের আমরা প্রতিবেদনগুলি দেখতাম ফলে, তো ওগুলি দেখেই আমি উদ্বুদ্ধ হয়েছি। হওয়ার পর এই ক্ষেত্রে দেশে আমাদের উঁচা জমি আছে, ওই হিসাবে এগুলি করা। এখানে আমি ২০২২ সালের ৬ ডিসেম্বর এই পথ চলা আমার এই বাগানে। রাত দিন এক করে এই উদ্যোক্তা তার স্বপ্নের বাগানে কাজ করলেও তার অভিযোগ, জরুরি প্রয়োজনে তিনি কোনো পরামর্শ পান না স্থানীয় কৃষি কর্মকর্তাদের কাছ থেকে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কৃষি অফিস থেকে ওনারা আসে কিন্তু দেখে সবকিছু যায়, কিন্তু ওনারা তেমন একটা কোনো পরামর্শ আমাকে দেয় না। আমার মনে হয় ওরা এই ফল সম্পর্কে ওদের তেমন একটা ধারণা নেই। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কৃষি অফিসের মাঠকর্মী। জি, আমরা পরামর্শ দিই ওনাকে। দেখা গেছে যে ওই যে মালচিং করার জন্য বলি, দেখা গেছে যে আপনার বর্ষার আগে পরে গাছের সার দেওয়ার জন্য বলি, বা ফলটা খাওয়ার পরেই সার দেওয়ার, বা ওই যে আপনার ছত্রাকনাশক, কীটনাশক এগুলার জন্য পরামর্শ নেয়। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সান্দ্রা এলাকায় ডাকাতিয়া নদীর ঠিক পার ঘেঁষে গড়ে ওঠা এই বাগানটি মুগ্ধ করেছে অনেককেই। পেয়েছে জেলার শ্রেষ্ঠ মিশ্র ফল বাগান হিসেবে বিভিন্ন স্বীকৃতি। কিন্তু আমিন পাটোয়ারির এখন বড্ড প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার। চাইছিলাম, আমার মনে একটা অনুরোধ করছিলাম আমাকে একটা সাবমার্সিবল একটা ফার্ম দেওয়ার জন্য, কারণ এখানে আমাকে সেচ দিতে অনেক সমস্যা হয়। সম্ভবত দিতে পারিনি, কিন্তু আজ পর্যন্ত ওনারা ঝুলে রাখছে, আমাকে দেয়নি। ওনারা আজ পর্যন্ত তেমন কোনো অনুদানে আমাকে দেয়নি। শুধু একটা স্প্রে মেশিন দিচ্ছে, ওই পায়ে চালিত, তাও ২ জন লাগে, এই জন্য আমি ওটাও ব্যবহারই করিনি। এদিকে মাঠ পর্যায়ে পরামর্শ ঘাটতির অভিযোগ থাকলেও উদ্যোক্তার এই না বলা কষ্ট আর চাহিদার কথা ঠিকই পৌঁছে গেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে। বাগানটির সম্ভাবনার কথা বিবেচনা করে প্রকল্পের মাধ্যমে একটি পাম্প মেশিন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের। এখন শুষ্ক মৌসুমে সে যেটা চাইছে তার জন্য বাগানে সেচ দেওয়ার জন্য যে একটা মেশিন, সাবমার্সিবল মেশিন দেওয়ার তো সুযোগ আমাদের ওরকম কোনো নাই। এমনি প্রকল্পের মাধ্যমে যদি শ্যালো মেশিন আমাদের আসে, তার তো পাশেই খাল এবং ভালো পানি দিতে পারবে, তো আমরা চেষ্টা করব তাকে একটা মেশিন দিয়ে সহযোগিতা করার জন্য। আমিন পাটোয়ারি শুধু নিজের ভাগ্য বদলের জন্যই লড়ছেন না, তিনি লড়ছেন দেশের পুষ্টি চাহিদা মেটানোর এক নীরব যুদ্ধে। একটি পাম্প মেশিন আর সঠিক দিক নির্দেশনা হয়তো বদলে দিতে পারে এই বাগানের ভবিষ্যৎ। আর প্রবাস ফেরত এই মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পটি হতে পারে হাজারো তরুণ উদ্যোক্তার জন্য এক বড় অনুপ্রেরণা। সবুজ ঘাসের উপর ঘুরে বেড়াচ্ছে এক ঝাঁক মায়াবী হরিণ, আর ছোট ছোট শিশুরা প্রাণ ভরে উপভোগ করছে অপরূপ সেই দৃশ্য। শুধু শিশুরাই নয়, ব্যস্ত নগরের কোলাহল ভুলে বড়রাও যেন ক্ষণিকের জন্য হারিয়ে যাচ্ছেন শৈশবের কোনো এক রূপকথার রাজ্যে। আমরাও যারা বয়স্ক আছি, অনেক সময় হরিণ দেখেও মনে হয় যে আমরাও যেন সেই কৈশোর যৌবনে ফিরে গেছি। রিসোর্টে এসে দেখা যাচ্ছে হরিণ দেখা যাচ্ছে, এটা আসলে খুব ভালো জিনিস। আমরা হরিণ দেখার জন্য বেসিক্যালি সুন্দরবনে যাই, অথবা চিড়িয়াখানায় বাচ্চাদের নিয়ে যেতে। বাচ্চাদের নিয়ে তো আসলে সুন্দরবন যাওয়া যায় না, চিড়িয়াখানাটাই হচ্ছে বেস্ট। তো এইখানে আসার পর ন্যাচারাল পরিবেশে হরিণ দেখাটা এটা ভালো লাগছে, বাচ্চারাও দেখে খুশি, আমাদেরও ভালো লাগছে। একসময় এসব মায়াবী হরিণের দেখা মিলত কেবলই সুন্দরবনের গহীনে কিংবা চিড়িয়াখানার লোহার খাঁচায়, কিন্তু আজ আমাদের হাতের নাগালের রিসোর্টগুলোতেই দেখা মিলছে প্রকৃতির এই অপরূপ সৃষ্টির অবাধ বিচরণ। হরিণটা আসলে আমাদের
মনের ভিতরে এমন একটা আকর্ষণ তৈরি করে, আর যেটা দেখলেই অটোমেটিক মনটা ভালো হয়ে যায়, সেই এবং বিনোদন একটা ভাব আসে। সে কারণেই আমাদের আসলে এই হরিণ লালন পালন করা। পাহাড়ি এই হরিণগুলো দেখতে যেমন সুন্দর, এদের লালন পালনও কিন্তু বেশ সহজ। গৃহপালিত ছাগলের মতোই সাধারণ ঘাস আর লতাপাতা খেয়ে বেঁচে থাকে এরা। রোগবালাই কম হওয়ায় ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। নেই বাড়তি দেখভালের ঝক্কি ঝামেলাও। সকালে খাবার দেই, 8টার সময় ভুসি, 12টার সময় ঘাস দেই, হেসি কলমি, আবার 4টার সময় হেসি কলমি ঘাস দেই। হরিণগুলো খুব লাজুক। হরিণগুলো সাধারণত অন্য অন্য পশুদের মতো অসুস্থ হয় না। এটা হচ্ছে আপনার যদি বা হয়, এটা পশু হাসপাতাল থেকে ডাক্তার এসে চিকিৎসা দিলে মাশাআল্লাহ আবার ওরা আগের মতো সুস্থ হয়ে যায়। বলছি ঢাকার একেবারে কোলঘেঁষা উপজেলা রূপগঞ্জের কথা। চিরচেনা গ্রামীণ পরিবেশ আর প্রকৃতির সতেজতার কারণে এখানে দ্রুত বিকাশ ঘটছে পর্যটন ও রিসোর্ট ব্যবসার। আর ভ্রমণপিয়াসী মানুষকে বাড়তি আকর্ষণ যোগাতে এসব রিসোর্টেই গড়ে উঠছে সুসংগঠিত হরিণের খামার। সরকারি অফিসের তথ্যমতে বর্তমানে এই অঞ্চলে প্রাতিষ্ঠানিক নিবন্ধিত হরিণের খামার রয়েছে 11টি। সরকারি তদারকিতে যেখানে চড়ে বেড়াচ্ছে প্রায় 160টি হরিণ। তো যারা এই হরিণ লালন পালন করে, তারা যদি শৌখিনের পাশাপাশি যদি কমার্শিয়ালিভাবে যদি হরিণ লালন পালন করে, আমি মনে করি আমাদের অভিজ্ঞতা আলোকে যে হরিণ একটি লাভজনকভাবে আমাদের পরিণত হবে। শুরুটা শৌখিনতা হিসেবে হলেও রূপগঞ্জের খামারিরা এখন বুঁদ হয়ে আছেন এক নতুন স্বপ্নে। রিসোর্টগুলোর ক্রমবর্ধমান চাহিদা কাজে লাগিয়ে তারা এই শৌখিন খামারগুলোকে রূপ দিতে চান পুরোদস্তুর বাণিজ্যিক প্রকল্পে। সরকার যদি চায় যে এই লালন পালন প্রক্রিয়াটাকে সহজ করে দিতে, শর্তগুলো শিথিল করে দিলে, তাহলে আপনার এটা আমরা যেরকম সফল হয়েছি, এরকম আরও 5 জন 10 জন 20 জন যদি সফল হয়, তাহলে এটা একটা ভালো সুযোগ তৈরি হবে। তখন লালন পালনের জন্য মানুষ উৎসাহ দেখাবে। এদিকে হরিণের সঠিক স্বাস্থ্যসেবা, জন্ম মৃত্যুর সনদ এবং সার্বিক তদারকি নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ, যা এই সম্ভাবনাকে আরও সুসংগঠিত করছে বলে জানান রূপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজল কুমার দাস। আমাদের এই উপজেলায় প্রচুর রিসোর্ট রয়েছে। এই রিসোর্টগুলোতে শৌখিন পর্যায়ে হরিণ লালন পালনের সুযোগ আছে। এতে আমাদের যেই ভ্রমণ প্রিয়াসু মানুষগুলো আরো বেশি আকৃষ্ট হয়। এই কারণে আমাদের এই উপজেলার শৌখিন খামারগুলো ভবিষ্যতে বাণিজ্যিকীকরণের সম্ভাবনার একটা দ্বার উন্মোচিত হয়েছে বলে আমি মনে করছি। বনের প্রাণী আজ শুধু প্রদর্শনীতেই সীমাবদ্ধ নেই, হয়ে উঠছে পর্যটন অর্থনীতির এক নতুন নিয়ামক। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারের নীতিমালা ও আইনি প্রক্রিয়া আরও সহজ করা গেলে রূপগঞ্জের এই শৌখিন হরিণের খামারগুলোই একদিন দেশের অর্থনীতিতে খুলে দিবে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দুয়ার। বাবা মায়ের অসুস্থতার কথা শুনে ঔষধ পাঠিয়েছিলেন পুলিশ সদস্য ছেলে, তবে সন্তানের পাঠানো সেই ঔষধ নিতে গিয়ে প্রাণ গেল বাবার। ছেলে হয়তো ভেবেছিলেন বাবা ওষুধ নিয়ে বাড়ি ফিরবেন, সুস্থ হয়ে আবার আগের মতো হাঁটবেন, মসজিদে যাবেন, পরিবারের সঙ্গে হাসি মুখে সময় কাটাবেন। কিন্তু বিধাতা ভাগ্যে লিখেছেন অন্য এক গল্প। ছেলের পাঠানো ওষুধ নিতে গিয়ে জীবিত ফিরলেন না বাবা। ট্রেনের ধাক্কায় নিভে গেল একটি পরিবারের আশ্রয়। সেই সাথে অসুস্থ মা বাবাকে সুস্থ করে তোলার আন্তরিক সেই প্রচেষ্টাও ব্যর্থ হলো দুর্ভাগা এই সন্তানের। ছেলে নাকি ওষুধ পাঠাইছিল, ওষুধ আনতে গেছিল, যাওয়ার পরে ওষুধ নিয়ে আসতে করতে ট্রেনের সাথে বাড়ি মারা গেছে। পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরেই নিহত গাজীউর রহমান ও তার স্ত্রী অসুস্থ ছিলেন। খবর পেয়ে একমাত্র ছেলে পুলিশ সদস্য মোহাম্মদ আবু বক্কর বাবা মায়ের জন্য ঔষধ পাঠান। কিন্তু সেই ভালোবাসার উপহার আনতেই ঘটে যায় জীবনের সবচেয়ে নির্মম দুর্ঘটনা। গাজী মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। গত 30 জুলাই সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার হয়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শালা ওকর পাড়াইছে আর ওর ফ্রেন্ড আসছিল, সাথে লোক, ওনার কাছে দিয়ে দিয়েছিল ওষুধ। বাড়িতে ফোন দিয়েছে, রিসিভ করার জন্য 7টার সময় আকরা থেকে। ওই উদ্দেশ্যে চলে গেছে আকরা। যাওয়ার পরে ওষুধ রিসিভ করছে, রিসিভ করার সাথে
ট্রেনের থেকে রিসিভ করার পাশাপাশি রিসিভ করে সাইডে আপনার সাইডে আগে ক্রস করতে গেছে, রেল ক্রস সুবর্ণ এক্সপ্রেস আঘাত করছে। স্থানীয়রা জানান গাজীউর রহমান ছিলেন অত্যন্ত সৎ, ধর্মপ্রাণ ও সদালাপী মানুষ। তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন, প্রতিবেশীদের খোঁজখবর রাখতেন এবং সবার সঙ্গে আন্তরিক আচরণ করতেন। তাই তার আকস্মিক এই মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খুবই ভালো মানুষ ছিল, আমার চেনা জানা অনেক ভালো মানুষ। এমন ধরনের মানুষ আমার জন্মে মনে হয় আমি কমে দেখছি। আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। আমাদের তো বলার কিছু নাই, ঘটনাটা তো কেমন ঘটনা হয়ে গেছে হইলেও আমি মনে করি আমার ভাগ্নে একটা শহীদ মরার মতো নেই। আমি সকল দেশবাসীর কাছে এটাই প্রার্থনা করি, আমার ভাগ্নের জন্য দেশবাসী যেন দোয়া করে, আমার ভাগ্নের জন্য আল্লাহ তারে বেস্ট নসিব। ছেলে ভেবেছিলেন ওষুধ পৌঁছাবে বাবার হাতে, বাবা হয়তো ফোন করে বলবেন বাবা ওষুধ পেয়েছি, ভালো আছি, কিন্তু সেই ফোন আর কোনোদিন আসবে না। এখন সেই ছেলের কাছে রয়ে গেছে শুধুই বাবার স্মৃতি, কিছু না বলা কথা আর একটি অপূর্ণ অপেক্ষা, যা কোনোদিনই আর পূরণ হবে না। একজন সন্তানের কাছে জন্মদাত্রী মা হওয়ার কথা সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু সেই সন্তানের হাতেই যদি মায়ের জীবনের অবসান ঘটে তাহলে তা হয়ে ওঠে মাতৃত্বের সম্পর্কের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, নেশার টাকা জোগাড় না দেয়ায় আপন মাকে ধারালো অস্ত্র দিয়ে শেষ দিয়েছে তারই ছেলে। নেশাগ্রস্ত ছেলে রাহিম তার মাকে কোনো শক্ত কিছু দিয়ে বা অস্ত্র দিয়ে আঘাত করছে, বিভৎসভাবে হচ্ছে। স্থানীয়রা আরো জানান, এর আগেও ওই যুবকের বিরুদ্ধে তার সৎ মাকে হত্যার অভিযোগ উঠেছিল, যার কারণে সে কারাগারে ছিল কয়েক বছর। এবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে পুরো এলাকায় নেমে এসেছে শোক, আতঙ্ক ও তীব্র ক্ষোভ। ছেলের হাতে গর্ভধারিণী মায়ের এমন পরিণতি অবাক করছে সবাইকে। ছেলেটা আর কি নেশা করে, নেশাগ্রস্ত অবস্থায় বেশিরভাগ টাইম থাকে। তো এর আগেও বিগত 7-8 বছর আগেও সেম ভাবে তার সৎমা এমন একটা ঘটনা ঘটাইছে। কিছুদিন যাবৎ সে জেলেও ছিল। আমরা এর সঠিক বিচার চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে, এটাই আমাদের দাবি। ছেলের যে হাত একসময় মায়ের হাত ধরে হাঁটতে শিখেছিল, সেই হাতেই এবার মায়ের প্রাণ নেয়ার অভিযোগ। নেশার অন্ধকারে মানবিকতা, মমতা আর রক্তের সম্পর্ক সবকিছুই যেন হারিয়ে গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার বাইতুল আমান মোল্লাডাঙ্গি এলাকায়। গত 30 জুলাই ওই এলাকার বাসিন্দা নিহত শামেলা বেগমের বাড়িতে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে এগিয়ে আসেন স্থানীয়রা। এ সময় শামেলা বেগমের ছেলে রাহিম শেখকে পালিয়ে যেতে দেখেন তারা। আজকে আনুমানিক 12টা থেকে 12:30 বাজে, তখন আমরা আর কি একটু চিৎকারের শব্দ পাই। পরে এখানে আসি, আইসে দেখি যে ছেলেটা এই ঘটনা ঘটাইছে রাহিম, তার মাকে আর কি খুব জখম করছে। পরে আমরা আইসা আর কি রাহিমকে পাই নাই। আগে পরে তো ওরে দেখছি যে ও মাদক সবসময় আর কি নেশাগ্রস্ত অবস্থায় থাকে আর কি আমাদের ওইখানে আবার দোকান ওইখানে যায় আসে। আবার কিছুদিন আগে তার সৎমারে সেম ভাবেই, তারপরে জেল খাটার পরে আসার পরে কারোর সাথে কোনো কথাবার্তা বলে না, তার মতো সে। স্থানীয়দের অভিযোগ, রাহিম শেখ তার মাদক সেবনের টাকা জোগাড় না দেয়ায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে। সন্তান তার মাকে হত্যা করে পালিয়ে গিয়েছে, এটা তথ্যের ভিত্তিতে আমরা কোতোয়ালি থানা পুলিশ আসি। কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে ঘটনার সত্যতা পায় যে তার মার মাথার কোনো একটা কিছু দিয়ে বাড়ি মেরে সে পালিয়ে গিয়েছে এবং সে মানসিকভাবে অসুস্থ ছিল, এটাও জানতে পারি, কারণ তার 2 বোন এখানে উপস্থিত আছে। ইতিপূর্বে সে 2016 সালে তার সৎ মাকে একইভাবে হত্যা করেছিল। সে 5-6 বছর জেলে ছিল, পরবর্তীতে তার এই পরিবারই তাকে জামিনে নিয়ে আসে। তবে অভিযুক্ত রাহিম শেখ পালিয়ে গেলেও 7 ঘন্টার মধ্যে ফরিদপুর জেলার সালথা উপজেলা থেকে তাকে আটক করে পুলিশ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার তদন্ত ওসি সুকান্ত কুমার। এবার শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে ঘটে গেল লঙ্কা কাণ্ড। লুডু খেলায় অনৈতিক সুবিধা নেয়ায় এক পর্যায়ে শুরু হয় কথা কাটাকাটি, এরপর উত্তেজনা, আর সেই উত্তেজনায় রূপ নেয় রণক্ষেত্রে।
যে খেলার উদ্দেশ্য ছিল নিছকই বিনোদন, সেটি শেষ পর্যন্ত কেড়ে নিল একটি তাজা। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভয়াবহ এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় দুই পক্ষের ছোড়া ইটপাটকেল রাস্তায় স্তূপে পরিণত হয়। হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটার পাশাপাশি অনেকেই বাসাবাড়িতে হামলা করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নের বাইকদা বন্দের বাড়ি এলাকায়। 1 আগস্ট সকাল 9:30 থেকে বেলা 12টা পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুই পক্ষের সংঘর্ষে ওই এলাকার হামদু মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। আমরা সকালবেলা খানা খামো, আপনারা এই করে বলছি এই মুহূর্তে আর আমাদের সারিবদ্ধ বেড দেয়া আবার মারার করে ওই আমরা একজন কাহার, আমরা একজন ভাই আছে, বাইরে ধরে ইবেট গেছে পরে আমরা তুমি মানুষ সকল আইছে তারপর আমরা বাসায় সুসাই আনছি। স্থানীয়রা জানান 31 জুলাই বিকেলে লুডু খেলা নিয়ে হামদু মিয়ার ছেলে নীরবের সাথে প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াসিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াসিন নীরবকে চর মারলে দুই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে জড়ো হন। এ সময় হাতাহাতির মধ্যে হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় আঘাত লাগে। সর্বপ্রথম বাইকটা বাজার আমি এসে প্রসব করার জন্য আবিলের পূজা আমারে মারছে, মারার পরে আব্বার কাছে বিচার দিছে, আব্বা বিচার করছে, বিচারের পরে দেওয়ার পরে দুঙ্গা আব্বা ওরে মারছে, মারার পরে এটা লয়ে আজ আমার মনে শেষ। আর 10 টাকার লোক কইছে তো তোর যাই তো মারছে, তোর বড় ভাই তোর চোট দিছে, এটা লয়ে শেষ। আর কোনো সামনে দিক পারাবাড়ি এ ঘটনার জের ধরে 1 আগস্ট সকালে আবারও উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসানুল্লাহ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।